নমস্কার, নিউজ নাও এর প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা, চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পরিবর্তন করেছে ভারতের নির্বাচন কমিশন। সচিব স্তরের আইএএস অফিসার ব্রিজেশ পান্ডেকে সিইও নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর আগে এই দায়িত্বে ছিলেন পুনিত আগরওয়াল। লোকসভা ভোট হয়েছিল সিইও পুনিত আগরওয়ালের তত্ত্বাবধানে। ব্রিজেশ পান্ডে রাজ্য সরকারের রাজস্ব উপজাতি কল্যাণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে সচিবের দায়িত্বে রয়েছেন। এদিকে ব্রিজেশ পান্ডেকে সিইও পদে নিয়োগের পাশাপাশি অন্য সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন দপ্তরের সচিব ব্যতীত অন্য কোনো দপ্তরের দায়িত্ব ব্রিজেশ পান্ডেকে দেওয়া যাবে না বলে সুস্পষ্ট নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। তারপরেও ব্রিজেশ পান্ডের হাতে থাকা দপ্তরগুলোর সচিবের দায়িত্ব ভার থেকে মুক্ত করার বিজ্ঞপ্তি এখনো জারি করেনি রাজ্য সরকার। স্বাভাবিক কারণে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্য সচিবালয়ের অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সহিংস ঘটনা বৃদ্ধির কারণে অতিরিক্ত আরও 2000 কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মণিপুরে। এক্ষেত্রে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশে ত্রিপুরা থেকে পাঠানো হয়েছে 5 কোম্পানি বিএসএফ। রাজ্যে দীর্ঘস্থায়ী জাতিগত সহিংসতা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির কারণে 20 কোম্পানি অতিরিক্ত আধা সামরিক বাহিনী বা প্রায় 2000 জওয়ানকে মণিপুরে মোতায়েন করেছে গৃহমন্ত্রক। এক্ষেত্রে ত্রিপুরা থেকেও 5 কোম্পানি বিএসএফ পাঠানো হয়েছে মণিপুরে। বায়ুসেনার বিশেষ বিমানে মণিপুর পাঠানো হয় এই জওয়ানদের। স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পেয়ে বিএসএফ নিজেদের 5 কোম্পানিকে উঠিয়ে নেয়। স্বরাষ্ট্র মন্ত্রকের সেকেন্ড ইন কমান্ড রিতেশ উমার সিং চিঠির কপি পাঠিয়েছেন ত্রিপুরা ও আসামের মুখ্য সচিব ও পুলিশ মহানির্দেশকদের। বর্তমানে মণিপুরে আধা সামরিক বাহিনীর 218টি কোম্পানি মোতায়েন রয়েছে। এর মধ্যে সিআরপিএফ 115 কোম্পানি, আরএএফ 8, আইটিবিএফ 84 কোম্পানি এবং এসএসবির 6টি কোম্পানির জওয়ান মোতায়েন রয়েছে মণিপুরে। আগামী 30 নভেম্বর পর্যন্ত তারা মণিপুরে মোতায়েন থাকবে বলে নির্দেশ দিয়েছে গৃহমন্ত্রক। মণিপুরে চলমান সংকট গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা দেশের জন্য। গত 16 মাসে জাতিগত সহিংসতা গুরুতর আকার ধারণ করেছে মণিপুরে। ক্রমাগত গুলি বিনিময় এবং বোমা হামলার ফলে মৃত্যু হয়েছে প্রায় 300 জনের। শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারে উল্লেখযোগ্য ব্যর্থতা দেখা দিয়েছে মণিপুরে, যেখানে সংকট মোকাবেলায় সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করার দাবি সহ মোট 3 দফা দাবিতে বৃহস্পতিবার রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিল তেপরামথা। তেপরামথা যখন ভিলেজ কমিটির ভোট নিয়ে শুরু করেছে প্রস্তুতি, তখন মাঠে নেই জনজাতি মোর্চা। তবে কি রাজনীতিতে আদিবাসী কংগ্রেসের মতোই সাইনবোর্ড সর্বস্ব হয়ে থাকবে বিজেপির জনজাতি মোর্চা, তা নিয়েই উঠেছে প্রশ্ন। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে যেখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে তেপরামথা, তখন মাঠে কোথায় বিজেপির জনজাতি মোর্চা তা নিয়ে উঠছে প্রশ্ন। দীর্ঘদিন ধরে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলে রাজ্য রাজনীতি গরম করে আসছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই ইস্যুগুলোতে ভিলেজ কমিটির নির্বাচনের আগে দলের শক্তি প্রদর্শন করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অতি দ্রুত তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন, দ্রুত ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করা এবং ভারতীয় সংবিধানের 125তম সংশোধনী বিলটি দ্রুত পাশ করানো এবং বাস্তবায়ন দাবিগুলিকে সামনে রেখে রাজ্যপালের উদ্দেশ্যে ব্লক ভিত্তিক স্মারকলিপি জমা দিল তেপরামথা। সবার জানা যে এই দাবিগুলো বাস্তবায়নের সঙ্গে কোনো ব্লকের সম্পর্ক নেই, বলা ভালো ব্লকের এখতিয়ারের বাইরে। স্পষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য হলো আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন উপলক্ষে দলকে পুনরুজ্জীবিত করা। অন্যদিকে মথা রাজ্য শাসক দলের শরিক হওয়ায় পরে নীরব হয়ে পড়েছে জনজাতি মোর্চা। জনজাতি মোর্চার অবস্থা যেন অনেকটা আদিবাসী কংগ্রেসের মতোই হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 125 বছরের পুরনো কংগ্রেস আজও তাদের পতাকা জনজাতিদের চেনাতে পারেনি। ভোট এলেই কখনো ত্রিপুরা উপজাতি যুব সমিতির সাথে, আবার কখনো আইএনপিটি বা আইপিএফটির সাথে জোট বেঁধে পাহাড়ের রাজনীতিতে অবতীর্ণ হতো কংগ্রেস। জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলের কাঁধে 4-5 বছর মন্ত্রিসভা পরিচালনা করলেও আজ পর্যন্ত পাহাড়ে তাদের জনভিত্তি তৈরি হয়নি এখনো। একই অবস্থা এখন বিজেপির। মথার সাথে সখ্যতা তৈরি হওয়ার পর জনজাতি মোর্চা স্বাভাবিকভাবেই নীরব।
তবে কি শাসক দল বিজেপি পাহাড় নিয়ে কংগ্রেসের মতোই কোনো না কোনো জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রশ্ন সাধারণ কর্মী সমর্থকদের নয়, খোদ বিজেপি জনজাতি মোর্চার একাংশ শীর্ষ নেতা সম্প্রতি এই প্রশ্ন তুলেছেন। গত এডিসি নির্বাচনে জনজাতি মোর্চার উপর ভরসায় রাখতে পারেনি বিজেপি, তবে আইপিএফটিকে বেশি আসন দেওয়ার খেসারতও দিতে হয়েছে বিজেপিকে। তারপরেও সেখান থেকে কোনো রকম শিক্ষাই গ্রহণ করেনি শাসক বিজেপি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন করা হবে বলে উচ্চ আদালতে হলফনামা জমা দিয়েও বিজেপির মধ্যে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনাই হয়নি বলে জানিয়েছে রাজ্য বিজেপির সূত্র। এক্ষেত্রে কিন্তু বসে নেই মথা। ইতিমধ্যেই প্রদ্যুতের নির্দেশে জনভিত্তি সুদৃঢ় করতে মাঠে নেমেছেন মথার নেতারা। জনজাতি মোর্চার একাংশ নেতারা মনে করছেন, যেভাবে একটা সময় আইপিএফটি এবং সাম্প্রতিককালে যেভাবে তিপ্রামথাকে গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব, তাতে পাহাড়ে বিজেপির সাংগঠনিক ভিত্তি মজবুত করা এই মুহূর্তে কঠিন। যেমনটা হয়েছিল কংগ্রেসের ক্ষেত্রে, বিজেপির শরিক দল হিসেবে সরকারে রয়েছে তিপ্রামথা, কিন্তু শরিক হওয়ার পরও পাহাড়ে 1 ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়তে নারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল তিপ্রামথা। কারণ এতে যে মথা কোণঠাসা হয়ে পড়বে তা বিলক্ষণ বুঝতে পারছেন প্রদ্যুৎ কিশোর। রিয়াং শরণার্থী শিবির থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে রাজনৈতিক জীবনে ফিরিয়ে আনা, একই ব্লু প্রিন্ট মোতাবেক এডিসিতে তিপ্রামথাকে ক্ষমতায় আসতে বিজেপির কৌশলী পদক্ষেপ আখেরে বিজেপির জন্য কি বুমেরাং হলো, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মথার কৌশলী সমর্থনে বিজেপি রাজ্যের ক্ষমতায় আছে, এটা ঘটনা, কিন্তু ততক্ষণে পাহাড়ে বিজেপির সাংগঠনিক শক্তি এক প্রকার তলানিতে গিয়ে ঠেকেছে, তা কিন্তু প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন জনজাতি মোর্চার নেতারা। লোকসভা নির্বাচনেও মোর্চার নেতাদের দেখা পাওয়া যায়নি পাহাড়ে। তিপ্রামথা কিংবা আইপিএফটিকে ছেড়ে দিয়ে বিজেপি একা লড়াই করলে সেই কঠোর বাস্তবকে বেশি করে উপলব্ধি করতে পারবে বলে মনে করছেন জনজাতি মোর্চার একাংশ। সার্বিক পরিস্থিতিতে জাতীয় রাজনৈতিক দল বিজেপিকে কি লেজে খেলাচ্ছে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রামথা, তা নিয়ে উঠছে প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কৃষকদের আয় দ্বিগুণ করার ঘোষণা ছিল বিজেপির প্রাক নির্বাচনী ইস্তেহারে। শোনানো হয়েছিল কৃষিতে আত্মনির্ভরশীলতার গল্প, অথচ সরকারের প্রায় 7 বছর সময়কালে আত্মনির্ভরতা শব্দটি যেন ভুলে গেছে রাজ্যের কৃষি দপ্তর। কৃষিতে আমদানি নির্ভর হয়ে পড়েছে ত্রিপুরা, আর এর খেসারত দিচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, কৃষি মন্ত্রীর ব্যর্থতার কারণে এক্ষেত্রে যেখানে আঙুল উঠছে রাজ্য সরকারের উপরে, সেখানে কারণ নীরব ভূমিকা পালন করে চলেছে রাজ্য সরকার, তা নিয়েই উঠছে প্রশ্ন। পরিসংখ্যানের হিসেবে সার্বিক বিষয়টি তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের এই বিশেষ প্রতিবেদনে। কৃষকদের আয় দ্বিগুণ করা এবং কৃষিতে আত্মনির্ভরতার ঘোষণা দিয়েই ক্ষমতায় এসেছে রাজ্য সরকার, কিন্তু সরকারের প্রায় 6 বছর 8 মাসের শাসনে ফুটে উঠেছে ভিন্ন চিত্র। স্পষ্টভাবে বলতে গেলে ফুটে উঠেছে বাস্তব চিত্র। কৃষিতে আত্মনির্ভর দূরের কথা, উপরন্তু আমদানি নির্ভর হয়ে পড়েছে ত্রিপুরা। উৎপাদন কমছে রাজ্যের প্রধান ফসল ধানের। বীজ, সার, কীটনাশক, সেচের অভাবে এই পরিস্থিতির সম্মুখীন ত্রিপুরা। এরই মূল্য চুকাতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। 2017-18 সালে রাজ্যের ধানের উৎপাদন ছিল 8,12,092 মেট্রিক টন। 2023-24 সালে তা নেমে এসেছে 7,92,406 মেট্রিক টনে। সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে গমের উৎপাদন তলানিতে ঠেকেছে। 2017-18 সালে রাজ্যে গমের উৎপাদন ছিল 376 মেট্রিক টন। 2022-23 সালে তা নেমে এসেছিল মাত্র 43 মেট্রিক টনে। একমাত্র আলুর উৎপাদন সামান্য ওঠানামার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। রাজ্যের কৃষি ব্যবস্থার প্রকৃত হাল বোঝার জন্য কৃষিবিদ হওয়ার প্রয়োজন নেই, এক্ষেত্রে যথেষ্ট স্থানীয় বাজারগুলি। বহিরাজ্য থেকে একদিন সবজির আশা বন্ধ থাকলে বাজার চড়া হয়ে যাচ্ছে। ব্যবসা টিকিয়ে রাখতে স্থানীয় উৎপাদনের ওপর বিন্দুমাত্র ভরসা করে থাকতে পারছেন না সবজি ব্যবসায়ীরা। কৃষকদের দেওয়া বক্তব্য অনুসারে একটা সময়ে আগরতলার বাজারে আসার আগে কল্যাণপুরে উৎপাদিত কাঁকরোল চলে যেত কলকাতায়। মাছলি, কুমারঘাট, মাছমারা এলাকার সবজি নিয়ে যাওয়ার জন্য জাতীয় সড়কের পাশে দাঁড় করানো থাকতো বহিরাজ্যের সার লরি। বামুটিয়া, কালীবাজার, তেলিয়ামোড়া, তুইসিন্দ্রায়, সোনামোড়া, মহকুমার নলছড়, মেলাঘর সহ বিভিন্ন স্থানে সবজি পেতে প্রতিযোগিতা চলত পাইকারদের মধ্যে, কিন্তু বর্তমানে এর সব কিছুই আক্ষরিক অর্থেই যেন অতীত।
কর্ণাটক থেকে কুমড়ো না এলে স্থানীয় বাজারগুলো অচল। শিলংয়ের কাঁচা লঙ্কা না এলে স্থানীয় বাজারে কাঁচা লঙ্কার মূল্য দাঁড়ায় 400 থেকে 500 টাকা কিলো। বহিরাজ্য থেকে যোগান না থাকলে বেগুন, ফুলকপি, বাঁধাকপির জন্য হাহাকার লেগে যায় রাজ্যের বাজারগুলিতে। এবার ঘাটতি দেখা দিচ্ছে ধান উৎপাদনেও। স্বাভাবিকভাবেই এর ফল সুদূর প্রসারী বলেই মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। এর ফলে আরও চেপে বসবে পরনির্ভরতা। সেচের অভাবে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। সেচের উৎসগুলির প্রায় 70 থেকে 75 ভাগই অকেজো অবস্থায় রয়েছে। ঝড় বৃষ্টি সহ নানা বিপর্যয়ে ফলন নষ্ট হলে মিলছে না সরকারি সহায়তা। নামেই ফসল বীমা, ক্ষতি হয়ে যাওয়ার পর বীমা অফিসের সন্ধানেই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। প্রধান ফসল ধানের উৎপাদন কমতে থাকার মধ্যে দিয়ে ধীরে ধীরে হ্রাস পেয়েছে রাজ্যে কৃষিজ পণ্যের উৎপাদন। কৃষি অর্থনীতির জটিল হিসাব বোঝেন না রাজ্যের সাধারণ মানুষ। তবে আমদানি নির্ভর হয়ে পড়ার কারণে স্থানীয় কৃষিজ পণ্য যে মহার্ঘ হয়ে উঠেছে তা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের প্রান্তিক পর্যায়ের মানুষও। আর এক্ষেত্রে রাজ্য কৃষি দপ্তরের কি ভূমিকা তা নিয়ে উঠছে প্রশ্ন উঠছে প্রচার সর্বস্ব কৃষিমন্ত্রী রতনলাল নাথের ভূমিকা নিয়েও। শিক্ষার পর বিদ্যুৎ এবং এবার কৃষি দপ্তরের দায়িত্বে ডাহা ফেল মন্ত্রী রতনলাল নাথের কারণে যেখানে বরাবরই প্রশ্ন চিহ্নের সামনে উঠে আসছে রাজ্য সরকারের কাজকর্মের পারফরমেন্স, সেক্ষেত্রে এরকম একজন ডাহা ফেল মন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নিয়ে কেন নীরব ভূমিকা পালন করছে সরকার তা কিন্তু বুঝতে পারছেন না রাজ্যের সাধারণ মানুষ। জিরো পারফরমেন্স মন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি দায়িত্ব তুলে দেওয়ার মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছে রাজ্য মন্ত্রিসভা তথা মুখ্যমন্ত্রী, প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মনুবাজার রেল স্টেশনে টিটি ধরা পড়ার রেশ কাটতে না কাটতে আবারও আগরতলা ধর্মনগর যাত্রীবাহী ট্রেনের যাত্রী ও হকারদের হাতে ধরা পড়ল অন্য আরেকজন টিটি। ঘটনা পেচারথর রেল স্টেশনে টিটি নামধারী 23 বছর বয়সী কৌশিক সরকার পিতা মৃত নারায়ণ সরকারের বাড়ি ঊনকোটি জেলার শিববাড়ি এলাকায় বলে জানা যায়। বুধবার টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছে টিকিট তল্লাশি করার সময় সন্দেহ হয় তাকে হাতে নাতে ধরে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু ধৃত ব্যক্তি ঘটনা অস্বীকার করে। রেলের যাত্রী রেল কর্মীদের তৎপরতায় এদিন টিটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ওই ব্যক্তিকে আটক করে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর জিআরপি থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে পেঁচাতল থেকে ও উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিকের টিকিট চেক করছে। পাবলিকে ধরা মারপিট করছে, আমাদেরকে ডাকছে। পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দেওয়ার পরে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই উপলক্ষে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। গান্ধীঘাটের শহীদ বেদিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রদেশ কংগ্রেসের দলীয় নেতৃত্বরা। দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জওহরলাল নেহরুর জন্মদিবসটি শিশু দিবস হিসেবেও পালন করে প্রদেশ কংগ্রেস। দিল্লির জওহর বাল মঞ্চের কোঅর্ডিনেটর ও রাজ্যের ইনচার্জ মনোজ দত্তের তত্ত্বাবধানে এবং জওহর বাল মঞ্চের উদ্যোগে শিশুদের জন্য একটি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। বাংলা নাট্য জগতের কিংবদন্তি অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক মনোজ মিত্রের প্রয়াণে রাজ্যের নাট্য জগতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ সময় ধরে বাংলা নাট্য জগতে তিনি অভিনয় করেছিলেন। তার নাটকগুলোতে সমাজের বিভিন্ন স্তরের সমস্যা এবং মূল্যবোধকে তুলে ধরা হয়েছিল, যা দর্শকদের মধ্যে গভীর ছাপ ফেলেছে। নাট্যকার মনোজ মিত্র 1938 সালের 22শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলার ধুলিহরে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1957 সালে কলকাতায় মঞ্চ নাটকে প্রথম অভিনয় শুরু করেন। এরপর 1979 সালে তিনি চলচ্চিত্র জগতে অভিনয় শুরু করেন।
কলকাতার বিভিন্ন কলেজের দর্শন বিষয়ে শিক্ষকতা করার পর মনোজ মিত্র রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবেও কাজ করেছিলেন। 1985 সালে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মনোজ মিত্র সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 1986 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কারে ভূষিত হন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1983 এবং 1989 সালে মনোজ মিত্রকে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পুরস্কার প্রদান করে। এছাড়া এশিয়াটিক সোসাইটি থেকে তিনি স্বর্ণপদকও লাভ করেছিলেন। বিভিন্ন সময়ে শ্রেষ্ঠ অভিনেতার জন্য পূর্ব ফিল্মফেয়ার পুরস্কার, মুনির চৌধুরী পুরস্কার, দীনবন্ধু পুরস্কার, কলাকার পুরস্কার এবং আত্মজীবনীমূলক গ্রন্থ মনোজাগতিকের জন্য 2024 আনন্দ পুরস্কারে ভূষিত হয়েছিলেন নাট্যকার মনোজ মিত্র। মনোজ মিত্র একাধারে ছিলেন দক্ষ অভিনেতা ও নাট্যকার, যার রচনা ও অভিনয়ে সব সময়ই থাকত সমাজের বিভিন্ন সমস্যার প্রতি এক বিশেষ দৃষ্টিভঙ্গি। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে সাজানো বাগান, আলিপুরের বাসিন্দা, দম্পতি, ছন্দের সন্তান ইত্যাদি। তাঁর নাটকগুলোতে উঠে এসেছিল সমাজের বিভিন্ন সমস্যা ও মানবিক অনুভূতির জটিলতা, যা আজও সমান প্রাসঙ্গিক। মনোজ মিত্রের স্মৃতিচারণে এইটুকু বলা যায়, তিনি ছিলেন বাংলা নাটকের অনন্য মুখ। তাঁর নাটকগুলি এখন অভিনয় জগতে নাট্যচর্চার মাইল ফলক হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বাজারে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির বিষয়টি দায় কৃষি দপ্তরের বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আলু, পেঁয়াজ সহ সবজির মূল্য নিয়ন্ত্রণ শুধুমাত্র কৃষি দপ্তরের অধীনেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার খাদ্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পেঁয়াজ ও আলু মূল্য বৃদ্ধির গণবন্টন ব্যবস্থার আওতায় আসে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। বেশ কিছুদিন যাবৎ বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কারণ বন্যায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। তার ফলে চাহিদা পূরণ করতে মেঘালয়, পশ্চিমবঙ্গ, অসম থেকে আনা হচ্ছে আলু ও পেঁয়াজ। তাতে বাজারে আলু পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি মোকাবিলায় জেলা স্তরের সকল আধিকারিকদের সাথে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আলু বলুন, পেঁয়াজ বলুন বা সমস্ত ফুলকপি বলুন, এগ্রিকালচারাল যত কিছু জিনিসই রয়েছে, যদি দাম বৃদ্ধি পায় তো খাদ্য দপ্তরের সেটা এখতিয়ার। এটা আসলে আমাদের এখতিয়ার নয়। আমাদের এখতিয়ার হচ্ছে অনলি পিডিএস আইটেম। তারপরেও আমরা এখতিয়ার বহির্ভূতভাবেই অনেক সময় যাই, যাতে করে এই যে ইনফ্লেশন বা রেট যে বৃদ্ধি, সেটাকে কন্ট্রোলে রাখা যায়। তো সে বিষয়ে আজকে আলোচনা হবে। 205টি বিভিন্ন পেশা ভিত্তিক সমবায় সমিতি রয়েছে রাজ্যে। 71তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ 2014 উপলক্ষে রাজ্যভিত্তিক আলোচনা চক্রে বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজধানী টাউন হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচার্য নোয়াতিয়া, মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষকে যদি শক্তিশালী করতে হয় তবে গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। এই দেশকে শক্তিশালী করার ভাবনা নিয়ে গত 10 বছর ধরে প্রধানমন্ত্রী দেশের গ্রামীণ ব্যবস্থাকে, বিশেষ করে কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কৃষকদের জন্য বিভিন্ন স্কিম তৈরি, কৃষক সভাধিপতি নিয়োগ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র সরকারের প্রশংসা করেছেন অর্থমন্ত্রী। রাজ্যে 65% বেশি কৃষি জমি রয়েছে। এই সমবায় সমিতিকে পুনর্জীবিত করতে সরকারের প্রয়াস চলছে। এই সমবায় সমিতি রাজ্যভিত্তিক আলোচনায় বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজকে রাজ্যের মোট বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি আছে। এই মুহূর্তে আমার কাছে যে রেকর্ড আছে 4205টি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি গঠন করা হয়েছে। আছে, আমি 2018 সালে দেখেছি সমবায় সমিতির সঙ্গে আমি যুক্ত ছিলাম, আর আমাকে বিভিন্ন কারণে। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লঙ্কারা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লঙ্কারাই লঙ্কারাই লঙ্কারাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছে সংবাদে। আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পুরাতন ভবন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। ভূমিকম্প প্রবণ এলাকার জোন 5-এ থাকার কারণে সময়ে সময়ে এ ধরনের মহড়া খুব গুরুত্বপূর্ণ বলে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এদিন জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে ভূমিকম্প এলে কি কি করণীয় অথবা ভূমিকম্প আসার পূর্বেই কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়গুলি বিস্তারিত তুলে ধরা হয় এদিনের মহড়ায়। রাজ্যের সর্বত্র ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করার পরামর্শ দেন রাজস্ব সচিব। এদিন পুরাতন বিমানবন্দর ভবনের দুর্যোগ মোকাবেলার বিভিন্ন যন্ত্রাংশের প্রদর্শনীর আয়োজন করা হয় এনডিআরএফের পক্ষ থেকে। सबसे पहले तो मैं आप सबको धन्यवाद देना चाहूँगा कि आप आए और इस मॉक ड्रिल को हमारा कवर किया। जो आज की जो मॉक ड्रिल थी एक्चुअली मतलब मल्टी एजेंसी कोऑर्डिनेशन के साथ एनडीएमए की लीडरशिप में किया गया था। দীর্ঘদিন ধরে কৈলাসহর থেকে কুমারঘাটে যাওয়ার সরকারি টিআরটিসি বাস পরিষেবা বন্ধ। দপ্তরের আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে। অতি সত্বর বাস পরিষেবা চালু করার দাবি যাত্রীদের। বিগত প্রায় 2 বছর ধরে প্রতিদিন ভোর 5টা ও বিকেল 3টে কৈলাসহর কুমারঘাটের রাস্তায় সরকারি টিআরটিসি বাস পরিষেবা চালু ছিল। কৈলাসহর থেকে কুমারঘাট পর্যন্ত যাত্রীরা সরকারি নির্ধারিত স্বল্প মূল্যে যাতায়াত করতেন, কিন্তু বর্তমানে বাসটি নষ্ট হয়ে পড়ে আছে। কৈলাসহর টিআরটিসি অফিস থেকে আগরতলা অফিসে জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর থেকে বাসটি সারাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন বাসে যাতায়াতকারী যাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যায়। কৈলাসহর কুমারঘাট রোডে যাতায়াতকারী যাত্রী ও কৈলাসহরের সংশ্লিষ্ট দপ্তর অফিস থেকে অবিলম্বে এই সরকারি বাস পরিষেবা চালু করার দাবি জানানো হয়েছে। সকালবেলা ভোর 5টায় এখান থেকে কৈলাসহর স্টেশন থেকে কুমারঘাট রেল স্টেশন পর্যন্ত যাইতো। আবার ওইখান থেকে ডেমোর প্যাসেঞ্জার নিয়ে কৈলাসহর আমাদের টিআরটিসি অফিসে আসতো। তো বিকালবেলা অনুরূপভাবে আবার বিকাল 3টায় এখান থেকে ছাড়তো। আর রাত্রের লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার নিয়ে আমরা আবার। গত 7 সেপ্টেম্বর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সাংবাদিক সম্মেলনের উপর ভিত্তি করে প্রভাতী সংবাদ মাধ্যমে খবর পরিবেশনের প্রেক্ষিতে আদালতে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মার পক্ষ থেকে সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন পশ্চিম ত্রিপুরা জেলার পাবলিক প্রসিকিউটর। যে খবর পত্রিকায় ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ও মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে ওনার সম্মানহানি করার জন্য এবং রাজ্যের জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য বলে এক রিলিজে দাবি করেন মন্ত্রী বিকাশ দেববর্মার আইনজীবী। রাজ্য সরকারের অনুমতিক্রমে পশ্চিম জেলা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিলিজে। এদিকে ভোক্তাদের কাছ থেকে আদায় করা প্রিপেড ব্যবস্থায় বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থরাশি ফিরিয়ে দেবার জন্য বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের কাছে দাবি জানালো বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই। বৃহস্পতিবার মূলত এই দাবিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের ডিজিএম এর কাছে ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটি। বিদ্যুৎ দপ্তরের বর্ধিত বিদ্যুৎ বিল বাতিল করতে হবে, 3 বার অনলাইন রিচার্জ করার পর গ্রাহকদের কাছ থেকে অধিক টাকা আদায় বন্ধ করতে হবে, বিদ্যুৎ পরিষেবা কন্ট্রাক্টরদের হাতে তুলে দেওয়া বন্ধ করার দাবি জানিয়েছে ডিওয়াইএফআই। এদিন ডেপুটেশনের আগে রবীন্দ্রনগর বাজারে একটি মিছিল সংগঠিত করে ডিওয়াইএফআই। 3 ভাগের 2 ভাগ বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়েছেন, সেখানে অর্ধেকের উপর বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়েছেন। এই সিস্টেমটা করে সরকার, আমরা মনে করি আমাদের রাজ্যের যিনি এই দপ্তরের মন্ত্রী অবিলম্বে এই বিদ্যুৎ বিল জনগণ থেকে যে টাকাগুলি নিয়েছেন জনগণের কাছে ক্ষমা চেয়ে এই বিদ্যুৎ বিল অবিলম্বে জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে হবে। এই
উত্তর পূর্ব ভারতে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির দার্শনিক ভিত্তির উপর দুদিনের জাতীয় কর্মশালার আয়োজন করা হয় এমবিবি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির একাডেমিক হলে আয়োজিত হয় এই কর্মশালা। উত্তর পূর্বাঞ্চলের কৃষ্টি সংস্কৃতিকে এক বিপজ্জনক জায়গায় নিয়ে পৌঁছানোর প্রয়াস শুরু হয়েছে। এটা নতুন নয়, দীর্ঘদিন ধরেই চলছে এই অপচেষ্টা বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন রাজ্যসভার ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। যদি সংস্কৃতি রক্ষা করা যায় তাহলে সমাজ পরিবর্তন হবে। বর্তমান সরকার যে সমাজ পরিবর্তনের কথা বলছে সম্ভব হবে তাও বলে জানান তিনি। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্যদেব পোদ্দার সহ অন্যান্যরা। উত্তর পূর্বাঞ্চলে আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম সমস্ত এই যে উত্তর পূর্বাঞ্চলের যে কৃষ্টি এবং সংস্কৃতি, এটার এই কারণে আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং, কারণ বারবার এটাকে এই কৃষ্টি সংস্কৃতিটাকে নষ্ট করার একটা প্রয়াস চলছে। সেইটাকে আমাদের ওভারকাম করতে হবে। এটা আমরা কিভাবে ওভারকাম? রঞ্জি ট্রফির এলিটে গ্রুপের পঞ্চম ম্যাচে স্বাগতিক জম্মু কাশ্মীরের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা শেষে সুবিধাজনক স্থানে রয়েছে টিম ত্রিপুরা। বৃহস্পতিবার জম্মুর হোস্টেল গ্রাউন্ডে জম্মু কাশ্মীরের দুর্দান্ত বোলিং এর সামনে জিয়নজিৎ সিং, মণিশঙ্কর মোরা সিংদের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের দৌলতে দিনের শেষে ত্রিপুরার স্কোর দাঁড়ায় 7 উইকেটের বিনিময়ে 170 রান। প্রথম ইনিংসে 6 উইকেট দখল করা জম্মু কাশ্মীরের আকিব নবী দ্বিতীয় ইনিংসেও তুলে নেয় ত্রিপুরার 3টি উইকেট। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন ন্যূনতম 200 রানের লিড নেবার চেষ্টা করবে টিম ত্রিপুরা। তবে ম্যাচের যেহেতু আরও 2 দিন বাকি রয়েছে তাই এই ম্যাচ কোনোভাবেই ড্র হবে না বলে নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।